মানিকগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে দগ্ধ বাস চালকের অবস্থা সংকটাপন্ন, দিশেহারা পরিবারের সদস্যরা। রাতের আধারে আরো কয়েক জেলায় নাশকতা। রাত হলে আতঙ্কের জনপদ নওগাঁর পোরশা সাপাহার সড়কে ব্যারিকেড দিয়ে একের পর এক ডাকাতি। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন। এত ডাকাত হয়েছে যে আমরা অত্যাচারে রাতে ঘুম জানা না। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর আরো ব্যাপক তৎপরতা বাড়ানো উচিত। জনগণকে আমি আহ্বান জানাবো, তারা যেন কোনো ধরনের তথ্য যদি পায় যে অপরাধের সাথে কারা জড়িত, তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করে। কুমিল্লার নিমসারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাসে পাইকারি সবজি বাজার, দেখা দিচ্ছে যানজট, ভোগান্তিতে চলাচলকারীরা। সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ডায়াবেটিক রোগীর সংখ্যা। প্রাপ্তবয়স্ক প্রতি 10 জনের 7 জনই আক্রান্ত। উপযুক্ত চিকিৎসার অভাবে পঙ্গু হচ্ছেন অনেকে। সুনামগঞ্জে হাওর অধ্যুষিত শান্তিগঞ্জে শিক্ষা খাতে পরিবর্তনের হাওয়া, সুফল মিলছে। বিশেষ মনোনয়ন পরীক্ষার কমেছে শিক্ষার্থীর ঝরে পড়ার হার। আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আরো একটু সচেতন হয়েছি। শিক্ষার্থীদের পারফরমেন্সের ভিত্তিতে আমরা শিক্ষকদের একটা মূল্যায়নের পদ্ধতি ইন্ট্রোডিউস করে দিলাম, তখন তাদের মধ্যে কিন্তু এই দায়বদ্ধতা চলে আসে এবং একই সাথে তাদেরকে একটু ভালো করাতে হবে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ, সারা দেশে আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গত রাত থেকে ভোর পর্যন্ত দেশের 3টি স্থানে বাস পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে মানিকগঞ্জে শিক্ষার্থীদের বহনকারী বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়েছেন চালক। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে বার্ন ইনস্টিটিউটে। এছাড়া টানা দ্বিতীয় দিনের মতো আখাউড়ায় রেল লাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সন্তান। একমাত্র ছেলের কষ্টে বাকরুদ্ধ বৃদ্ধা মা। বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা আরিচা মহাসড়কের পাশে থামানো ছিল দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসটি। হঠাৎ তাতে আগুন দেয় দুর্বৃত্তরা। দগ্ধ হন বাসের ভেতর ঘুমন্ত চালক পারভেজ খান। তাকে উদ্ধার করে নেওয়া হয় বার্ন ইনস্টিটিউটে। গাড়িতে ঘুমন্ত অবস্থায় ড্রাইভার ছিল, সে অগ্নিদগ্ধ হয়। পরবর্তীতে মানিকগঞ্জ মেডিকেল থেকে তাকে রেফার করে বার্ন ইউনিট ঢাকায় তাকে রেফার করা হয়। আইসিইউতে আছে, 45% বার্ন হয়েছে। পরবর্তীতে আবার বলা হয়েছে যে 47% বার্ন হয়েছে। আপনার শ্বাসনালী পুড়ে গেছে, ফুসফুসও পুড়ে গেছে। দুই সন্তানের জনক পারভেজের বাড়ি সদরের বারাই ভিকরা গ্রামে। বাড়ি থেকে কর্মস্থল দূরে হওয়ায় মাঝে মধ্যেই বাসেই ঘুমিয়ে থাকতেন তিনি। গত রাতেও তেমনই বাসে রাত কাটানোর চিন্তা করেন, যা কাল হয়ে দাঁড়ালো পারভেজের জন্য। আগুন সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও স্বজনদের। আমার ছেলের কোনো রাজনীতি করে না, কোনো অপায়া রাজনীতি করে না, কিছু না, শুধু ওর শরীর ভালো না, ঘুমায় রয়েছে। গাড়ি চালায়, আব্বুর উপরে সংসারটা চলে। এখন এই অবস্থাটা হইল আব্বুর, এখন এই সংসার চালানোর কেই নিব। বাসটা অনেক সকালে যাইতে সমস্যা হইতো দেখে সে ওই বাসেই রাত্রে ঘুমাইতো। ঘুমন্ত অবস্থায় এই ঘটনা ঘটছে। পরপর দ্বিতীয় দিনের মতো আখাউড়া রেল লাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে ভাতশালা রেলওয়ে স্টেশন এলাকায় দুর্বৃত্তরা রেল লাইনের উপর টায়ার ও কাঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। রেল লাইনে আগুনের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, রেল শিডিউলেও বিঘ্ন ঘটেনি। তবে নিরাপত্তার পরও একের পর এক অগ্নিসংযোগ হচ্ছে কিভাবে, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সংশ্লিষ্টরা। আমাদের যে সংশ্লিষ্ট বিভাগ, নিরাপত্তা বাহিনী এবং জিআরপি এবং আরও যে আমাদের সাথে যে পিডব্লিউআইডব্লিউর সংশ্লিষ্ট যারা আছে, সবাই সতর্ক থাকাতে খুব দ্রুত আমরা এই বিষয়ে ব্যবস্থা নিতে পেরেছি। আশুগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত ডিউটি। আমার তো ওইখানে দ্রুত গতিতে আমার তো যাওয়া সম্ভব না, কারণ আমার তো এক জায়গায় না। যদি এক জায়গায় থাকতো তাহলে আমি তাড়াতাড়ি করে যেতে পারতাম। শুক্রবার ভোরে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় সড়কের পাশে রাখা একটি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। বরগুনার আমতলীর বাধাঘাট চৌরাস্তা এলাকায় রাতের আধারে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়েছে যাত্রীবাহী একটি বাস। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।
রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় আহত বিচারকের স্ত্রীর অবস্থা শঙ্কামুক্ত। দুপুরে ঘাতক লিমন মিয়াকে আসামি করে নগরীর রাজপাড়া থানায় মামলাটি করেন বিচারক আব্দুর রহমান। এর আগে বৃহস্পতিবার বিকেলে 3:30টার দিকে নগরীর ডাবতলা এলাকায় বিচারক আব্দুর রহমানের বাসায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় পরিবারের পূর্ব পরিচিত লিমন নামের এক যুবক বাসায় ঢুকে কিছুক্ষণ পরেই বিচারকের 9ম শ্রেণী পড়ুয়া ছেলেকে তৌসিফ রহমান সুমনের উপর হামলা চালায়। বাধা দিতে গেলে আহত হন বিচারকের স্ত্রী তাসমিন নাহার। আহত হয় লিমনও। এক পর্যায়ে সুমনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লিমন। পরে পুলিশ গিয়ে বিচারকের আহত স্ত্রী ও হামলাকারীকে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানায় লিমন মাঝে মাঝে পরিবারটির কাছে থেকে টাকা পয়সা চাইতো। এই নিয়ে বিচারকের স্ত্রী লিমনের বিরুদ্ধে সিলেটের জালালাবাদ থানায় জিডিও করেছিলেন। সম্প্রতি সিলেট থেকে রাজশাহীতে বদলি হন বিচারক আব্দুর রহমান। এদিকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হলে লিমনের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন গাইবান্ধার বসবাসরত তার মা বাবা। রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশে খণ্ডিত অবস্থায় উদ্ধার করা আশরাফুল হকের রংপুরের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবার তো বটেই, এলাকাবাসীও শোকাহত। ঘটনার সংশ্লিষ্ট একটি ফোনের রেকর্ড এসেছে যমুনা টেলিভিশনের হাতে, যেখানে শোনা যায় তার সাথে যাওয়া বন্ধু জরেজ মিয়ার অসংলগ্ন কথাবার্তা। এই ঘটনায় আশরাফুলের বন্ধু জরেজকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে নিহতের পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশের সড়কে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রযুক্তির সহযোগিতায় মেলে পরিচয়। তিনি রংপুরের বদরগঞ্জের গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র আশরাফুল হক, পেশায় কাঁচামাল আমদানিকারক। স্বজনরা জানান, মঙ্গলবার রাত 9টায় বন্ধু পাশের গ্রামের জরেজকে নিয়ে ঢাকা যান আশরাফুল। এরপরই তার ফোন বন্ধ। অনেক চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করতে না পেরে জরেজের সাথে যোগাযোগ করে নিহতের পরিবার। তখন নিহত আশরাফুলের ফোনটি ছিল জরেজের সাথে। আশরাফুলের বোনের সাথে কথোপকথনের একটি অডিও রেকর্ড এসেছে যমুনা টেলিভিশনের হাতে। তাতে দেখা যায় অসংলগ্ন কথা বলছেন জরেজ। একসাথে যে গেছেন ভাই, আমার বাড়ি থেকে সব কইলো একসাথে তো গেছি। তোমরা কইলেন আমি একবার কছেন ডাস্টবিনত বলে ফোন করি পাইছেন, ফির একবার কছেন আরে মাগো মা পাগল হয়ে গেলাম। এই ক্ষেতটা এখন ধরি যাওয়াটাই দোষ আমার। একবার বলতেছে তোর ভাই চট্টগ্রামে, একবার বলতেছে তোর ভাইয়ের সঙ্গে কালকে কথা হয়েছে আর কথা হয় নাই, আরেকবার বলতে আমি বললাম যে ফোনটা কেন আপনার হাতে, আমার ভাইয়ের ফোন আপনার হাতে কেন? তো কচ্ছে যে তোর ভাই আমার হাতে ফোনটা দিয়ে গেছে। জরেজ মালয়েশিয়া প্রবাসী, কিছুদিন আগে দেশে এসেছেন। বন্ধুত্বের সূত্রে জরেজ জাপান যাওয়ার জন্য 20 লাখ টাকা ধার চায় আশরাফুলের কাছে। সেই টাকা দিতেই ঢাকায় যাওয়া। তার মৃত্যুর জন্য জরেজকেই দুষছেন স্বজনরা। বউ মোবাইল দেয়, মোবাইল বন্ধ। বিষয় তো চাই, কিন্তু জরেজ তো আছে সাথে। এ ঘটনায় বাকরুদ্ধ পুরো এলাকাবাসী। নিজের গ্রাম তো বটেই, পাশের গ্রামেও দান অনুদান দিতেন তিনি। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এরকম লোক এই এলাকাত মনে করেন সবারই উপকার করে। যে উয়ার অন্যায় করছে তার শাস্তি পাওয়া দরকার। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। মাদারীপুরের রাজৈরে পূর্ব শত্রুতার জেরে 2 কৃষককে কোপানো ও হাতুড়ি পিটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় মামলা হলেও এখনো গ্রেপ্তার হয়নি কেউ। গত মঙ্গলবার উপজেলার পাখুল্লা গ্রামে এই ঘটনা ঘটে। মামলায় বলা হয়, গ্রামের পরিমল বালার সাথে প্রতিবেশী সুশীল কৃষ্ণ বালার দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে গত 11 নভেম্বর সন্ধ্যায় সুশীলের ছেলে সুজয়কে একা পেয়ে হাতুড়ি দিয়ে অতর্কিত হামলা চালায় পরিমল ও তার সহযোগীরা। এ সময় চিৎকার শুনে এগিয়ে গেলে প্রতিবেশী নরেশ চন্দ্র বালাকেও কুপিয়ে জখম করা হয়। পরে দুজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বৃহস্পতিবার এই ঘটনায় বাদী হয়ে 26 জনকে আসামি করে থানায় হত্যা চেষ্টা মামলা করেন সুজয়ের বাবা সুশীল কৃষ্ণ বালা। এদিকে ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামি পক্ষের লোকজনের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে। এছাড়া হুমকির বিষয়ে সাধারণ ডায়েরি করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নওগাঁয় সড়ক ডাকাতি থামছেই না। জেলার পোরশা সাপাহার উপজেলা পরিণত হয়েছে আতঙ্কের জনপদে। সন্ধ্যার আগেই ফাঁকা পথঘাট, প্রাণ ভয়ে বাড়ি থেকে বের হতে পারছে না কেউ। পরিস্থিতি মোকাবেলায় বিশেষ পদক্ষেপ নেয়ার তাগিদ স্থানীয়দের। সন্ধ্যা নামতেই হামলে পড়ছে ডাকাত দল, গাছ কেটে ব্যারিকেড দিচ্ছে, এরপর যানবাহন থামিয়ে অস্ত্রের মুখে লুটে নিচ্ছে সর্বস্ব। পোরশা সাপাহারে লাগাতার ঘটছে এমন ঘটনা। কদিন আগে বেজুরা, মুর্শিদপুর ও তারেকজিয়া মোড় সহ 5টি স্থানে টানা 3 ঘন্টা তাণ্ডব চালায় 30 থেকে 35 জনের অস্ত্রধারী দুষ্কৃতিকারী। এর আগে বেজুরা বাজারে একসাথে 18টি দোকানের মালামাল লুট করে। এত ডাকাত হয়েছে যে আমরা অত্যাচারে রাতে ঘুম যারা না, আমাদের স্বামীরা সারাদিন খাটাখাটি করে আসে, ঘুমাইতে পারছে না ডাকাতের অত্যাচার। শুধু রাইতে নয়, মানে বেলা ডুবতেই এই যে আশপাশ এই এলাকার মধ্যে বুঝে না, বেলা ডুবতেই বাগান, আম বাগানগুলো আছে, এর মধ্যে ধরে দিন দুপুরে মানে লীলা আছে আমার অবস্থা। ডাকাতদের হাত থেকে রক্ষা পাচ্ছে না কেউই। প্রতিহত করতে এগিয়ে আসায় পাল্টা হামলার শিকার হয়েছেন মুর্শিদপুর গ্রামের কয়েকটি পরিবার। তাদের বাড়ি ঘরেও আগুন দেয় দুষ্কৃতিকারীরা। এই বাড়িগুলো চলে আসে, এই বাড়িগুলো মহিলা ছাড়া ছেলে আসলো না, বেবাকে এক বাড়িতে ঢুকে গেছে আমাদের বাড়িতে। সেখনকার বাইরের না, সেখনকার আগুন লাগিয়ে দিছে। আমরা বেরছি রাস্তাতে, চেঁচামেচি শোনার পরে এই কারণে এটাই আমাদের অপরাধ যে তোমরা বাইরলেন কি কারণে, এই কারণে আমাদের বাসাতে আগুন জ্বালিয়ে দেয়। তথ্য বলছে গেল 1 মাসে নওগাঁর পশ্চিমাঞ্চলে 30টিরও বেশি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 24-এর 5 আগস্টের পর থেকে এ ধরনের শতাধিক অপরাধ সংঘটিত হয়েছে। এসব ঘটনায় মামলা কিংবা অভিযোগ দেয়নি বেশিরভাগ ভুক্তভোগী। অপরাধ বিশ্লেষকদের মতে আইন শৃঙ্খলা বাহিনী ঝিমিয়ে পড়ায় এ অঞ্চলে গড়ে উঠেছে ডাকাতদের বড় গ্যাং। তারা যেহেতু হাঁসুয়া ব্যবহার করছে, আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে না, তো এগুলো দুটাই হতে পারে আর কি, যে নতুন ধরনের অপরাধী এটার সঙ্গে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে। এখানে বিজিবি মোতায়েন করা যেতে পারে। পোরশা একটি রিমোট এলাকা এবং সীমান্তবর্তী এলাকা, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর আরও ব্যাপক তৎপরতা বাড়ানো উচিত। আইন শৃঙ্খলার অবনতি ঘটায় উদ্বিগ্ন কর্মকর্তারাও। অপরাধ দমনে দুষ্কৃতের তালিকা ও অতীত ঘটনা বিশ্লেষণ সহ পরিকল্পিত বলয় গড়ে তোলার কথা বলছে পুলিশ সুপার। আমরা কাজ করে যাচ্ছি এবং জনগণকে আমি আহ্বান জানাবো তারা যেন কোনো ধরনের তথ্য যদি পায় যে অপরাধের সাথে কারা জড়িত, তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করে। আর পুলিশ প্যাট্রোলিং বাড়াচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের আড্ডা থেকে নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছি মোড় পর্যন্ত এই সড়কের ভাঁজে ভাঁজে যেন আতঙ্ক লুকিয়ে আছে। মূলত 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুটা ঝিমিয়ে পড়ায় চুরি, ডাকাতি আর ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পায়। এখন সেটি ভয়াবহ আকার ধারণ করেছে। এই পরিস্থিতি মোকাবেলায় গ্রাম পুলিশ আর কমিউনিটি পুলিশিং কার্যকর করার পাশাপাশি শক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। দেশের জনসংখ্যার অর্ধেক নারী, তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে, এমনটাই বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় সেনাপ্রধান বলেন, দেশের উন্নয়নের স্বার্থে নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে। প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, সবার আগে ভালো মানুষ হতে হবে, নীতি নৈতিকতার সাথে দেশের জন্য কাজ করতে হবে। অনুষ্ঠানে প্রাক্তন ক্যাডেট সহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশে যদি 50% যদি নারী হয় আর তাদের ছাড়া যদি আমরা চিন্তা করি দেশ এবং জাতি উন্নয়নের শিখরে উঠে যাবে, তাহলে সেটা একটা ভুল হবে। নারায়ণগঞ্জে মেঘনা নদীতে সিমেন্ট বোঝাই ট্রলার ডুবিতে নিখোঁজ 2 যুবকের এখনো সন্ধান মেলেনি। তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পুলিশ জানায়, বৈদ্যবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় আমান সিমেন্ট কারখানা থেকে 2000 ব্যাগ সিমেন্ট বোঝাই করা ট্রলারটিতে হয়েছিল। গন্তব্য ছিল বরিশাল। বৃহস্পতিবার বিকেলের দিকে সোনারগাঁওয়ে মাছ নদীতে নৌযানটি নোঙর করে রাখা হয়। এক পর্যায়ে ডুবে যায় ট্রলারটি। ধারণ করা হচ্ছে নৌযানটির তলা ফেটে এই ঘটনা ঘটে। নিখোঁজ হয় নৌযানে থাকা 2 যুবক রানা ও শুভ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
নির্ধারিত স্থান থাকার পরও কুমিল্লার নিমসারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে পাইকারি সবজির বাজার। প্রায় 200 দোকান রাস্তা ছাড়িয়ে গিয়ে ঠেকেছে পার্শ্ববর্তী 3টি শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে। এতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট, ভোগান্তিতে পড়ছেন চলাচলকারীরা। স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপথের উদাসীনতার সুযোগেই মহাসড়কে চলছে সবজির বাজার। রাস্তার এক পাশে অর্ধেকেরও বেশি জায়গা দখল করে রেখেছে পাইকারি সবজির বাজার। পণ্যবাহী যানবাহনও দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধভাবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিত্র এটি। মহাসড়কের কুমিল্লার নিমসার অংশে গড়ে উঠেছে সবজির বাজার। অভিযোগ রয়েছে, নির্ধারিত স্থান থাকার পরও মহাসড়কের পাশাপাশি পার্শ্ববর্তী 2টি স্কুল ও একটি কলেজ গেট দখল করেই বসেছে বাজারটি। এদিকে অনেক বেশি যানজট থাকে, এই জন্য রাস্তাঘাটে আসতে অনেক বেশি লেট হয়, আমাদের ক্লাসে ঢুকতে লেট হয়, পানিশমেন্ট পাইতে হয় মাঝে মাঝে। আমাদের স্কুলে যাইতে অনেক সমস্যা হয়, মানুষ থাকে, আমরা সকালবেলা যেহেতু আমরা প্রাইভেট থাকে তো আসা যাওয়ার পথে আমাদের প্রাইভেটে যেতে লেট হয়ে যায়। 1-1.5 ঘন্টার মতন জাম হয়ে যায়, আমরা ঠিকমতো ক্লাস করতে পারি না। বাজারের কারণে যাতায়াতে প্রতিনিয়তই সমস্যার সম্মুখীন হতে হয় শিক্ষার্থীদের। ভোগান্তিতে পড়েন চলাচলকারীরাও। অবৈধভাবে জায়গা দখল করে থাকা বাজারের কারণে যানজট নিত্যদিনের সঙ্গী। স্থানীয়দের অভিযোগ, প্রতিবাদ করলেই দেয়া হয় হুমকি। অনেকবার আমরা সম্মেলনের মাধ্যমে জানিয়েছি, তারা আমাদের কর্মীদের উপর আঘাত করে, আমাদের হুমকি দেয়, আবার বাজারটা তাদের আয়ত্তে নিয়ে আসে। একমাত্র এই নিমসার বাজারের এই কাঁচা বাজারের যেই যানজট, এই যানজটের কারণে আমরা হয়তো সঠিক সময়ে ঢাকাতে অফিস করতে পারতেছি না। ব্যবসায়ীরা জানায় 150 থেকে 200টি দোকান বসে নিয়মিত। এক একজনকে দৈনিক গুনতে হয় 200 টাকা। তবে সেই টাকা কার কাছে পৌঁছায়, সেই প্রশ্নের উত্তরে ভয়ে মুখ খোলেনি কেউ। এ তো খাজনা লাগানে, এরা খাজনা লাগানে 200 টাকা। বাজার যে ডাক হয়েছে, যারা ডাকান সরকারিভাবে, ওনারা নেয় খাজনাটা। উপজেলা প্রশাসন বলছে, মহাসড়ক যেহেতু সড়ক ও জনপথের আওতায়, তাই উচ্ছেদের দায়িত্ব তাদেরই। অন্যদিকে সড়ক ও জনপদের দাবি উচ্ছেদ করা হলে আবারও দখলে নেয় প্রভাবশালীরা। হাইওয়ে জায়গা আমরা তো গত বছরও উচ্ছেদ করেছিল। রাষ্ট্রীয় আইন অনুসারে যার জায়গা তারই নিয়ন্ত্রণ রাখতে হয়। আমি আপনার জায়গা থেকে আমার এটা বসে যান, আমি করতে পারি বলেন, আমাদের সবাইকে সচেতন হতে হবে। চলাচলের পথ সুগম ও স্বস্তিদায়ক করতে দ্রুত মহাসড়কে গড়ে ওঠা অবৈধ বাজার উচ্ছেদের দাবি সাধারণ মানুষের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। সকালে নাটোরে ডায়াবেটিস সমিতি অফিস থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে কানাইখালী এলাকায় গিয়ে শেষ হয় র্যালিটি। পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ডায়াবেটিস হলে ভয় না পেয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা। সিরাজগঞ্জে 2 দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি। সকালে জেলা পরিষদ কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। পরে ডায়াবেটিস পরীক্ষা সহ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেন চিকিৎসকরা। বিশ্বের ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টম। দেশের অন্যান্য জেলায় তুলনায় সিরাজগঞ্জে উচ্চ হারে বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় পঙ্গুত্ব বরণ করছেন অনেকে। আবার বেসরকারিভাবে কিছু আধুনিক চিকিৎসা থাকলেও তা দরিদ্র রোগীদের নাগালের বাইরে। নিয়মিত শারীরিক পরিশ্রম, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ আর জনসচেতনতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। ভোরের আলো ফুটতেই শরীরচর্চায় মনোযোগী তরুণ থেকে মাঝবয়সী আর প্রবীণরা সবাই খুঁজছেন সুস্থতার পথ। উত্তরের জেলা সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যে প্রাপ্তবয়স্ক প্রতি 10 জন রোগীর 7 জনের দেহেই বাসা বেঁধেছে এই ব্যাধি। এরাজের থেকে একটা ঠোসকা পড়ে যায়, ঠোসকা পরে সেখান থেকে ঘা সৃষ্টি হয়, গায়ের থেকে আজ আমার পায়ের এই পরিণতি। ইয়ং বয়স থেকেই এটা করতে হবে যে আমাদের এই জিনিসটা নিয়ন্ত্রণে আনতে হবে বা আমাদের এইভাবে চলতে হবে। আজ থেকে 20 বছর আগে কিন্তু ডায়াবেটিস কি এটা আমরা জানতাম না। ডায়াবেটিস যে সকল রোগের কেন্দ্রবিন্দু এটাও আমরা জানতাম না। বাংলাদেশে এই প্রকোপটা দিন দিন খুবই বেড়েই চলেছে এবং আমাদের সিরাজগঞ্জের
দিকটা আরও ভয়াবহ। এখানকার লোকজন খুব বেশি সচেতন না। ডায়াবেটিস ধরার পরেও তারা হয়তো একবার চিকিৎসা চলে যায়, আর কখনো কোনো সমস্যা না হলে আসে না। চিকিৎসকরা বলছেন অসচেতনতা ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে শরীরে বাসা বাঁধছে এই দীর্ঘস্থায়ী রোগ। ডায়াবেটিক রোগী কিন্তু নিয়তই আমাদের বেড়ে চলছে আমাদের দেশের পার্সপেক্টিভে, এবং ধরতে গেলে আমাদের কিন্তু এখন ডায়াগনোস কেসই প্রায় 1,30,00,000 মতো। এর মধ্যে কিন্তু অনেক আছে আনডায়াগনোস কেস, যারা জানেই না যে তাদের ডায়াবেটিস হয়েছে। জীবনযাপন পদ্ধতির পরিবর্তনের অশুভ দিকগুলোকে ঠিক করতে হবে আমাদের। মানুষ যাতে মুটিয়ে না যায়, মানুষ কায়িক পরিশ্রম ভুলে না যায়, ফাস্টফুডে অভ্যস্ত না হয়ে যায়, ধূমপান ছেড়ে দেয়। ডায়াবেটিসের চিকিৎসা ব্যয় সাপেক্ষ, সরকারি পর্যায়ে নেই ভালো সেবা। সুগার জাতীয় খাবার কম খাবে, ফাইবার, ভেজিটেবল এগুলো বেশি খাবে। এইসব মেনে চললে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, কমপ্লিকেশনটা কম হবে। এবং এ ব্যাপারে আমরা যেন সরকারি হসপিটালগুলোতেও পিআরপি থেরাপি চালু করতে পারি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছেন জেলার এক কৃতি সন্তান। শুরুতে আমরা যতটুকু করা যায় ততটুকু করবো, মানে যেহেতু আমাদের এই এলাকায় যতটুকু আমাদের সাপোর্টিং ফ্যাক্টরগুলো আছে ওইটার আলোকে প্লাস ওনাদের সাজেশনে মিলে আমরা এটা করব। ডায়াবেটিস প্রতিরোধে নিয়মিত কায়িক শ্রম, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ আর সচেতনতার বিকল্প নেই জানিয়েছেন চিকিৎসকরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নোয়াখালী ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে টানা বিক্ষোভ অব্যাহত রেখেছে স্থানীয় বিএনপির একাংশ। বৃহস্পতিবার রাতে কোম্পানিগঞ্জের চৌধুরীহাট বাজারে মশাল মিছিল করে স্থানীয় যুবদল ও ছাত্র দলের নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, দলীয় মনোনয়ন পাওয়ার মতো যোগ্য ও ত্যাগী নেতা থাকার পরও অতীতে জামায়াতের রাজনীতির সাথে যুক্ত ফখরুল ইসলামকে মনোনয়ন দিয়েছে দল। অভিযোগ করেন, মনোনয়ন পাওয়ার পরও বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন ফখরুল ইসলাম। দ্রুত তার মনোনয়ন বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতা বজলুল করিম চৌধুরীকে প্রার্থী করার দাবি জানায় তারা। ঝিনাইদহের শৈলকুপায় একটি দরিদ্র পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে আমরা বিএনপি পরিবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকালে সংগঠনের একটি প্রতিনিধি দল পরিবারটির সাথে সাক্ষাৎ করে। তাদের খোঁজ খবর নেওয়ার পর নাসির ও বুলবুলি দম্পতির হাতে তুলে দেওয়া হয় আর্থিক অনুদানের চেক। দিনমজুর নাসির মণ্ডলের প্রতিবন্ধী মেয়ে নাজনীন ১৩ বছর ধরে চিকিৎসার অভাবে শিকলবন্দি জীবনযাপন করছে। ছোট ছেলে জোবায়েরও মানসিক প্রতিবন্ধী। টাকার অভাবে সন্তানদের চিকিৎসা করাতে না পেরে অসহায় জীবনযাপন করছিলেন নাসির বুলবুলি দম্পতি। যে হাওরের পানি দেখে সাঁতার কেটে উচ্ছ্বসিত সারা দেশের মানুষ, সেই হাওর আর তার পানি সুনামগঞ্জকে পিছিয়ে রেখেছে শিক্ষা খাতে। কারণ এই দেশে পানি মানেই অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আর দারিদ্রতা। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে সুনামগঞ্জে অক্ষর জ্ঞান শূন্য 40.91%, স্বাক্ষর জানে না 34.98%, যা অন্য জেলার তুলনায় অনেক বেশি। তবে বদলে গেছে শান্তিগঞ্জ উপজেলার চিত্র। একজন সুকান্ত সাহার দারুণ কিছু উদ্যোগে চমকে গেছেন শিক্ষা উপদেষ্টাও। হাওরের বদলে যাওয়া শিক্ষা ব্যবস্থার গল্প জানাচ্ছেন সোহানুর রহমান সোহান। হাওর জেলা সুনামগঞ্জ বছরের 6 থেকে 8 মাস থাকে পানিতে নিমজ্জিত। এক একটি বাড়ি বা গ্রাম তখন পরিণত হয় বিচ্ছিন্ন দ্বীপে। নৌকা ছাড়া কোনো গতি নেই, আবার নৌকা মানেই পরাধীনতা, বিশেষ করে শিশু কিশোরদের কাছে। বছরের প্রায় অর্ধেক সময় স্কুলমুখী হতে পারে না হাওরাঞ্চলের শিশুরা। বর্ষায় শিক্ষার্থীরা যুক্ত হয় মাছ ধরায় আর শুষ্ক মৌসুমে ধান চাষে। এক সময় শিক্ষায় আগ্রহ হারিয়ে নামটাও কাটা যায় হাজিরা খাতা থেকে। শিশুদের স্কুলে ফিরিয়ে আনতে শিক্ষকরাও নিতে পারেননি চোখে পড়ার মতো উদ্যোগ। স্কুলে পানি থাকে, ঘরবাড়ি ডুবে যায়, এই কারণে আমরা বিদ্যালয়ে আসতে পারি না। হাওরের অবস্থা বা আকাশের অবস্থা খারাপ থাকলে এই অঞ্চলে স্কুলে তো ছাত্ররা তো আসতে পারে না। ঝড় বৃষ্টি নানান প্রতিকূলতা শিশুদের লেখাপড়ার উপর মারাত্মক প্রভাব ফেলে। শান্তিগঞ্জের শিক্ষার এই চিত্র হতাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহাকে। কিভাবে শিক্ষার চিত্র বদলে দেয়া যায় তা নিয়ে শুরু করেন গবেষণা। নতুন এক লড়াই, শিশুদের ঝরে পড়া কমাতে হবে,
বাড়াতে হবে শিক্ষার মান। এটি যেন সুকান্তর নতুন পণ। আমরা যখনই শিক্ষার্থীদের পারফরমেন্সের ভিত্তিতে আমরা শিক্ষকদের একটা মূল্যায়নের পদ্ধতি ইন্ট্রোডিউস করে দিলাম, তখন তাদের মধ্যে কিন্তু এই দায়বদ্ধতা চলে আসলো যে করেই হোক আমার সকল শিক্ষার্থীদেরকে উপস্থিতি করতে হবে স্কুলের ক্ষেত্রে, এবং একই সাথে তাদেরকে একটু ভালো করাতে হবে। এই দৈন্যদশা কাটাতে পরিকল্পনা অনুযায়ী চতুর্থ ও পঞ্চম শ্রেণীর জন্য চালু করেন বিশেষ মান উন্নয়ন পরীক্ষা, যে পরীক্ষায় শিক্ষার্থী, শিক্ষক, বিদ্যালয়ের শ্রেষ্ঠত্ব নির্ধারণ হয় গড় উপস্থিতি ও ফলাফলের উপর। নিজেকে ও বিদ্যালয়কে শ্রেষ্ঠ করতে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে সুপ্ত প্রতিযোগিতা। উপস্থিতি ও শিক্ষার মান বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আরও বেশি যত্নবান হচ্ছেন শিক্ষকরা। আমাদের শিক্ষকবৃন্দের ও মা বাবার আন্তরিক প্রচেষ্টায় আমরা ভালো ফলাফল অর্জন করেছি। আমাদের মধ্যেও যে সুযোগটা এসেছিল সেজন্য আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আরও একটু সচেতন হয়েছি। এই উদ্যোগের মাত্র ৬ মাসে উপস্থিতি বেড়েছে ৭%। ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা ১০.৫% থেকে কমে এসেছে ৯.৫%। ফলে প্রায় ৬০,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণে জেলাব্যাপী পরীক্ষার আয়োজন করে জেলা প্রশাসন। যদি কম্পিটিশন হয় উপজেলায় উপজেলায়, স্কুলে স্কুলে, তখন আমরা প্রত্যাশা করতে পারি প্রত্যেকটা স্কুল থেকে প্রতি শ্রেণীতে গড়ে ৫ থেকে ১০ জন স্টুডেন্ট ভালো বের হয়ে আসবে। উদ্যোগী ইউনোকে অভিনন্দনপত্র পাঠানোর পর সেরা শিক্ষক শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্যোগটি জাতীয়ভাবে আলোচনার কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। আমরা বিদ্যালয় মূল্যায়নের জন্য এক ধরনের টুলস তৈরি করছি এবং আমি ওনাকে ইনভলভ করবো এতে, সুকান্তকে, এবং আমরা ওই জাতীয় পর্যায়ে যে বিষয়গুলো হবে সেখানে এই প্রেজেন্টেশনটা আমি দেওয়ার চেষ্টা করব। শান্তিগঞ্জকে অনুসরণ করে সুনামগঞ্জের অন্য উপজেলাগুলোরও হয়তো শিক্ষার চিত্র বদলে যাবে। হয়তো একদিন সারা দেশেই ছড়িয়ে পড়বে সুকান্তর এই মডেল। আরও লাখো সুকান্ত তৈরি হবে আরও উদ্ভাবনী চিন্তা নিয়ে। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। কুষ্টিয়ার কুমারখালীতে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে কথা সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে লাহিনীপাড়ায় কবির বাস্তুভিটায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে ২ দিনব্যাপী অনুষ্ঠান। উৎসবকে ঘিরে বসেছে গ্রামীণ মেলা। গতকাল বিকেলে ঐতিহ্যবাহী লাঠি খেলা ও আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় ২ দিনব্যাপী অনুষ্ঠান। আজ কবির কালজয়ী উপন্যাস বিষাদ সিন্ধু মন্ত্রণালয়ের মধ্য দিয়ে শেষ হবে জন্মোৎসবের আনুষ্ঠানিকতা। বরিশালের শিশু কিশোরদের প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর কাউনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় নাচ, গান সহ মোট ৬টি বিভাগে প্রতিযোগিতা হয়। ৩টি দলে ১৫০০-এরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। জেলা পর্যায়ের প্রতিযোগিতা থেকে বাছাইয়ের মধ্য দিয়ে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 3টি দল থেকে বাছাই হওয়া সেরা ৩ অলরাউন্ডার পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ে বিজয়ীরা পাবেন সর্বমোট ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। এখানে পার্টিসিপেট করে আমার অনেক ভালো লাগছে। আমি গানে পার্টিসিপেট করেছি, আবৃত্তিতে পার্টিসিপেট করতে হচ্ছে এবং আমার হচ্ছে যে একটু নার্ভাস ফিল হচ্ছে, বাট ভালোই লাগছে। প্রত্যেকটা স্টুডেন্ট এইখানে আমাদের ৬টা সাবজেক্টে অংশগ্রহণ করতে পারবে: গান, নাচ, অভিনয়, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা এবং হচ্ছে চিত্রাঙ্কন। শেরপুরের গারো পাহাড়ে প্রায় ৮০০ রানারের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে হাফ ম্যারাথন। সকালে শেরপুর রানার্স কমিউনিটির উদ্যোগে ঝিনাইগাতি উপজেলার রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয় হাফ ম্যারাথন। এতে অংশ নেন দেশি বিদেশি প্রায় ৮০০ রানার। ২১.১, ১০, ৫ ও ১ কিলোমিটার ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবুজ প্রকৃতি ও নির্মল বাতাসে পাহাড়ি ট্র্যাকে এমন আয়োজনে খুশি রানাররা। প্রতি বছরই এমন প্রতিযোগিতা আয়োজনের দাবি জানান তারা।